আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে যে নিউজটি করতে যাচ্ছি এটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়। আপনারা সকলেই জানেন, আপনাদের সকলের প্রিয় শরীফ ওসমান হাদি উনি কিছুক্ষণ আগে সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আমার এখানে কিছু কথা আছে, হাদিকে কেন মারা হলো এবং হাদি মৃত্যু হওয়ার পিছনে কারা দায়ী এবং মৃত্যু হয়ে কার লাভ কার ক্ষতি। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন এবং আমার ব্যাখ্যা বিশ্লেষণটি আপনারা উপলব্ধি করে কমেন্ট বক্সে কিছু লিখে যাবেন। আসলে হাদি কিন্তু ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সাথে যে সম্পৃক্ত ছিলেন। হাদি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াকু সৈনিক ছিলেন। সে কারণে বিভিন্ন রাজনৈতিক মহল ওনার শত্রুতে পরিণত হয়েছিল, রাজনৈতিক ব্যক্তিবর্গ ওনার শত্রুতে পরিণত হয়েছিল। তার উপরে উনি আবার ঢাকার ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। সব কিছু মিলে হাদির শত্রুর অভাব ছিল না, যার কারণে হাদিকে জীবন দিতে হলো। তবে হাদি কিন্তু নিজেও ভেবেছিলেন যে তিনি আর বেশি দিন বাঁচবেন না, তাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। তবে আমি এই মেরে ফেলার ব্যাপারে প্রশাসনকে দায়ী করব। কেয়ারটেকার গভর্নমেন্ট যারা আছেন, উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, তাদেরকে দায়ী করব। আপনারা সকলেই জানেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে শেখ হাসিনার পতনের পরে আমরা আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র, স্নেহের ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে বসিয়েছিলাম অত্যন্ত আশা নিয়ে। বাংলাদেশ সুন্দর একটি স্বাধীন বাংলা হিসেবে তিনি গড়ে তুলবেন, আইন শৃঙ্খলা বাহিনীকে সুন্দর একটা অবস্থানে নিয়ে যাবেন। সে আশায় গরিবালি হয়ে আজকে হাদির মতো লোকদের গুলি খেয়ে মৃত্যুবরণ করতে হচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয় এবং ধিক্কার জানাচ্ছি এইসব প্রশাসনকে। আমি প্রশাসনকে দায়ী এজন্য করছি, উপদেষ্টা মণ্ডলীকে এজন্য দায়ী করছি, কারণ হাদি কিন্তু মারা যাওয়ার কয়েকদিন আগে থেকেই তিনি বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে ইনফর্ম করেছিলেন, এমনকি তিনি থানায় জিডি করেছিলেন। তাকে মিনিমাম 30টা নাম্বার থেকে, বিদেশি নাম্বার থেকে কল করা হয়েছে এবং বাংলাদেশ থেকেও তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছিল। এটা নিয়ে সরকার আসলে তেমন কোনো উদ্বেগ প্রকাশ করেন নাই, যার কারণে আজকে হাদির এই অবস্থা। আপনারা জানেন, গত শুক্রবারে হাদি যখন গুলিবিদ্ধ হয় তার ঠিক 5-7 ঘন্টার পর্যন্ত হাদির যে খুনি বাংলাদেশি ছিলেন। তা সরকার এটা পারেননি, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী পারেননি সেই রহস্য উদ্ঘাটন করতে। যখন পালিয়ে গেল তখন তারা বলছে পালিয়ে গেছে। এটাও কিন্তু পুলিশ কিন্তু ক্লিয়ার করে বলেন নাই। এখন এটা সরকারের আমি সম্পূর্ণ অযোগ্যতা বলবো। আপনারা জানেন যে যখন ফখরুদ্দিন সাহেব ক্যাটেগরি গভর্নমেন্টের প্রধান ছিলেন, তখন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখেছি। মানুষ চোরের মতো নিচের দিকে তাকিয়ে হাঁটতেন, যারা ভালো মানুষ ছিলেন তারাও। আর চোর যারা ছিলেন তারা তো বিভিন্নভাবে পলাতক ছিলেন, গর্তে ছিলেন, কেউ ওপেনে রাস্তায় বের হতে পারতেন না, এতটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। তাই ইউনূস সাহেবের উচিত ছিল তিনি প্রথম 1-2 মাসের ভিতরেই চিহ্নিত সন্ত্রাসীদেরকে বিভিন্ন জায়গা থেকে আটক করে তাদেরকে জামিন না দেওয়ার জন্য। আপনারা জানেন, এই ফয়সাল করিম মাসুদ কিন্তু চিহ্নিত অপরাধী ছিলেন এবং আওয়ামী লীগের একটি পোষদারী লোক ছিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই আসামি যেহেতু বিপুল অঙ্কের অস্ত্র নিয়ে, বিপুল অঙ্কের টাকা নিয়ে, অস্ত্রসহ মাদকসহ যিনি পুলিশের হাতে ধরা পড়লেন, তার কিছুদিন পরেই তিনি কিভাবে ছাড়া পেলেন? এটা কি আইন উপদেষ্টা জানেন না? এটা কি প্রধান উপদেষ্টার নখদর্পণে নেই? এটা কি স্বরাষ্ট্র উপদেষ্টার নখদর্পণে নেই? ধিক্কার জানাই এরকমের আইন শৃঙ্খলা পরিস্থিতির। ডেভিল হ্যান্ড নামে
যে অভিযানটি চালানো হয়েছিল সেখানে আমরা দেখেছি কিছু নিরপরাধ মানুষকে ধরে এনে কিছুদিন নির্যাতন করেছে, কিন্তু প্রকৃত যারা অপরাধী ছিলেন তারা কিন্তু ছিল ধরাছোঁয়ার বাহিরে। এই মানুষকে লোক দেখানোর মতো হাস্যকর অভিযান, এই অভিযানের ধিক্কার জানাই। হাদি শুধু বাংলাদেশের একটি ব্যক্তিত্ব ছিলেন না, হাদি ছিলেন পুরো বাংলাদেশের মানুষের হৃদয়ের মানে হৃদয়ের কম্পন, হৃৎপিণ্ড। আসলে আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমার আজকে হাদির জন্য যতটা কষ্ট লাগছে, আমার হয়তো আপনজন মারা গেলেও এতটা কষ্ট লাগবে না, কারণ হাদি ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক, যিনি নিজের জীবনের পরোয়া না করে শুধু বাংলাদেশের কথাই ভাবতেন। এরকম একজন মানুষকে আমরা বাঁচাতে পারলাম না, এটা আমাদের বাঙালি জাতি হিসেবে লজ্জাজনক একটা ব্যাপার। তবে আমি প্রশাসনকে বলবো, প্রধান উপদেষ্টা সহকারে সকল উপদেষ্টাকে বলবো, আপনারা যারা এই হাদির মতো মানুষ আছে তাদেরকে সেফটি রাখার জন্য, সেফ জোনে রাখার জন্য যত রকমের আইন শৃঙ্খলার উন্নতি করা দরকার সেটাই করবেন। আমরা এক হাদিকে হারিয়েছি, আর কোনো হাদিকে আমরা হারাতে চাই না। হাদিকে হারিয়ে যারা গুলিবিদ্ধ করেছে, যারা হত্যা করেছে, তারা ভেবেছে খুব কিছু অর্জন করেছে, আসলে কিছুই অর্জন করতে পারেনি। এক হাদি মারা গেছে, লক্ষ হাদি তৈরি হবে। কতজন হাদিকে আপনারা মারবেন? আমার আর কিছু বলার ভাষা নেই ভাই। আপনারা আমার ভিডিওটি যারা দেখছেন, আপনাদের কমেন্ট বক্সে সুন্দর কমেন্ট করবেন। হাদির ব্যাপারে কিছু বলার থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন, এবং আমি চাই হাদির হত্যার সাথে যারা জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সকলকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি নিশ্চিত করা। এটা যদি না করা হয়, এরকম বহুত হাদি বাংলাদেশ থেকে হারিয়ে যাবে। আর কেউ অন্যায়ের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার সাহস করবে না। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।